বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ, প্রভাষক অর্থনীতি। আমি তোমাদের অর্থনীতি বিষয়ে পড়াবো। আজকে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা প্রথমেই জানব অর্থনীতি কি, অর্থনীতি শব্দটি কোথা থেকে এসেছে। অর্থনীতির ইংরেজি শব্দ ইকোনমিক্স। এই শব্দটি আসছে মূলত ওইকোনমিয়া শব্দ থেকে। ওইকোনমিয়া শব্দের অর্থ হলো গার্হস্থ্য পরিচালনা। অর্থনীতি এখন শুধু গার্হস্থ্য পরিচালনার সাথে সীমাবদ্ধ নয়। বর্তমান জমানায় অর্থনীতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনীতি ছাড়া রাষ্ট্র, সমাজ, সংসার পরিচালনা চিন্তা করা যায় না। অধ্যাপক রাগনার ফ্রিস অর্থনীতিকে দুটি ভাগে বিভক্ত করেন। একটি হলো মাইক্রো ইকোনমিক্স, অন্যটি হলো ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স বাংলা আবিধানিক শব্দ হলো ব্যষ্টিক অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক্স সামষ্টিক অর্থনীতি। মাইক্রো শব্দটি আসছে মাইক্রোস থেকে, যার অর্থ হলো অতি ক্ষুদ্র। আর ম্যাক্রো শব্দটি আসছে ম্যাক্রোস থেকে, যার অর্থ বৃহৎ। এখন অর্থনীতি কি, আমরা প্রথমে অর্থনীতির সংজ্ঞাটা জানব। অর্থনীতি সংজ্ঞা এক একজন অর্থনীতিবিদ এক একভাবে প্রদান করেছেন। স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1776 সালে তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অফ নেশন বলেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের কারণ ও প্রকৃতি অনুসন্ধান করে। এটা হলো অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের সংজ্ঞা। অধ্যাপক মার্শাল সংজ্ঞা দিতে গিয়ে বলেন, অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। অধ্যাপক এল রবিন্স অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সম্পর্ক 32 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ অধ্যাপক এল রবিন্স অর্থনীতির একটি সর্বজন গ্রাহ্য সংজ্ঞা প্রদান করেন। তার মতে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের দ্বারা মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। এই যে অর্থনীতি সম্পর্কে এক একজন অর্থনীতিবিদ এক একভাবে সংজ্ঞায়িত করেছেন। এই অর্থনীতিকে অর্থনীতির আওতা অনেক বিস্তৃত। 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফ্রিস অর্থনীতিকে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি এই দুই ভাগে বিভক্ত করেন। মহামন্দার আগে অর্থনীতিতে ব্যষ্টিক অর্থনীতির প্রাধান্য ছিল, কিন্তু 1936 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জন ম্যানার্ড কেইন্স কর্তৃক প্রকাশিত যুগান্তকারী গ্রন্থ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি তে মহামন্দার কারণ ও প্রতিকারে উদ্ঘাটন করতে গিয়ে তিনি সমষ্টিগত বিশ্লেষণকে অধিক গুরুত্ব দেন। বর্তমান যুগে সমষ্টিগত বিশ্লেষণের গুরুত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দুটি ভাগে বিভক্ত করেন, এটা হলো মাইক্রো ইকোনমিক্স, এটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো শব্দের বাংলা আবিধানিক অর্থ ব্যষ্টিক অর্থনীতি, আর ম্যাক্রো
সামষ্টিক অর্থনীতি। মাইক্রো শব্দটি আসছে মাইক্রোস থেকে, যার অর্থ হল অতি ক্ষুদ্র। আর ম্যাক্রো শব্দটি আসছে ম্যাক্রোস থেকে, যার অর্থ বৃহৎ। জানবো মাইক্রো ইকোনমিক্স কাকে বলে। যে কোনো অর্থনৈতিক ব্যবস্থা অসংখ্য এককের সমষ্টি। প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ যখন পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলা হয়। সামগ্রিক অর্থনীতির প্রতিটি একক এক একটি ক্ষুদ্র অংশ। এই ক্ষুদ্র অংশের আচরণ ও কর্মপদ্ধতি আলোচনাই হলো ব্যষ্টিক অর্থনীতির কাজ। যেমন একজন ভোক্তার চাহিদা, একজন বিক্রেতার যোগান, কোনো একটি দ্রব্যের মূল্য নির্ধারণ, কোনো ব্যক্তির আয় ব্যয় সঞ্চয়, কোনো উৎপাদন প্রতিষ্ঠানের দাম ও উৎপাদন ইত্যাদি ব্যষ্টিক অর্থনীতির আওতাভুক্ত। সামষ্টিক অর্থনীতি, ম্যাক্রো শব্দটি আসছে ম্যাক্রোস থেকে, যার অর্থ বৃহৎ বা বিশাল। ধারণা বা ঘটনাকে সামগ্রিক বা পূর্ণাঙ্গভাবে তথা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। যেমন একটি দেশের মোট জাতীয় আয়, মোট লোক সংখ্যা নিরূপণ, জাতীয় বেকারত্বের কারণ, মোট চাহিদা, মোট যোগান ইত্যাদি সামগ্রিক বা সামষ্টিক অর্থনীতির বিষয়। তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম অর্থনীতি কি। অর্থনীতি দুইটা পার্ট, একটা মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স কাকে বলে, ম্যাক্রো ইকোনমিক্স কাকে বলে। এখন আমরা দুইটার মধ্যে একটু তুলনা করতে পারি। যেমন উদ্ভবের দিক থেকে ইংরেজি মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মাইক্রোস থেকে উদ্ভব হয়েছে, আর মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র। অন্যদিকে ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে উদ্ভব হয়েছে, যার অর্থ বিশাল। তারপরে আমরা জানব সংজ্ঞাগত একটা পার্থক্য। অর্থনীতির যে শাখায় অর্থব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র একক, যেমন একজন বুককারী, একটি উৎপাদন প্রতিষ্ঠান, একটি শিল্প প্রতিষ্ঠানের আচরণ বিশ্লেষণ করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। অন্যদিকে অর্থনীতির যে শাখায় অর্থব্যবস্থার সামগ্রিক দিক তথা মোট বুক ব্যয়, মোট বিনিয়োগ ব্যয়, মোট জাতীয় আয় ইত্যাদি আলোচনা করা হয়, তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। পরিধিগত দিক থেকে যদি আমরা বিবেচনা করি, ব্যষ্টিক অর্থনীতির পরিধি ছোট আর সামষ্টিক অর্থনীতির পরিধি বিশাল বা বড়। যেমন বিশ্লেষণগত দিক থেকে ব্যষ্টিক অর্থনীতি একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যাবলী বিশ্লেষণ করে। অন্যদিকে সামষ্টিক অর্থনীতি একক ব্যক্তি বা প্রতিষ্ঠানে আচরণ না করে অর্থনৈতিক কার্যাবলী সামগ্রিকভাবে বিশ্লেষণ করে। আলোচনার ভিত্তিতে ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক সমস্যা সমূহ পৃথকভাবে আলোচনা করা হয়, বিধায় এদের মধ্যে কোনো যোগসূত্র থাকে না। অন্যদিকে সামষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক সমস্যাসমূহ সামগ্রিকভাবে বিশ্লেষণ করা হয় বলে এদের মধ্যে যোগসূত্র থাকে। অর্থনৈতিক চিত্রগত পার্থক্য। ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণের খণ্ড বা আংশিক চিত্র পাওয়া যায়। অন্যদিকে সামষ্টিক অর্থনীতি বিশ্লেষণ করে আমরা জাতীয় বা পূর্ণাঙ্গ চিত্র পাই। আর খাতগত দিক থেকে আমরা বিবেচনা করলে ব্যষ্টিক অর্থনীতি একক খাত বিশ্লেষণে গুরুত্ব দেওয়া হয়, অন্যদিকে সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক অর্থনৈতিক বিশ্লেষণে গুরুত্ব দেওয়া হয়। তারপরে আছে তোমার প্রকৃত অর্থনৈতিক অবস্থা। কোনো দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা ব্যষ্টিক অর্থনীতির আলোকে নির্ণয় করা যায় না। পক্ষান্তরে কোনো দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সামষ্টিক অর্থনীতির আলোকে নির্ণয় করা যায়। এরকম অসংখ্য পার্থক্য আছে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে। দেখ আমরা মোটামুটি জানলাম অর্থনীতির সংজ্ঞা, তারপরে অর্থনীতি কাকে বলে, অর্থনীতি দুইটা অংশ, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, এগুলোর সংজ্ঞা এবং পার্থক্য। আমার আজকের আলোচনার বিষয় অর্থনীতির প্রথম অধ্যায়, নাম হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান।
এখন আমরা জানবো মৌলিক অর্থনৈতিক সমস্যা। মানুষের অভাবের কোনো শেষ নাই, একটি অভাব পূর্ণের সাথে সাথে অন্য অভাব দেখা দেয়। আর যদি মানুষের সম্পদ যদি অসীম থাকতো তাহলে এই সমস্যার সৃষ্টি হতো না। আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখি প্রথমত দুইটি অভাব আমাদেরকে দেখা দেয়। একটা হলো মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে দুষ্প্রাপ্যতা জনিত সমস্যা। দুষ্প্রাপ্যতা হলো যা সহজে পাওয়া যায় না, আমাদের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত, এই সম্পদের অপ্রতুলতাকেই বলা হয় সাধারণত দুষ্প্রাপ্যতা। আরেকটা হলো নির্বাচনজনিত সমস্যা, আমাদের অভাবের কোনো শেষ নাই, একসাথে অনভাব দেখা দেয়। মানে আমরা কোন অভাবটি আগে পূরণ করব ওইটা বাছাই করার নামই হলো নির্বাচনজনিত সমস্যা। এই দুটো সমস্যা থেকে আমাদের আরও সমস্যা দেখা দেয়। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। আমাদের সম্পদ সীমিত, এই সম্পদ দ্বারা আমরা সব অভাব একসাথে পূরণ করতে পারি না। এই জন্য গুরুত্ব বিবেচনা করে আমরা কোন অভাবটি আগে পূরণ করব। যেমন কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে। কি উৎপাদন করা হবে, যেমন আমাদের 1 খণ্ড জমি আছে, এখানে ধান অথবা পাট চাষ করতে পারি। এখন আমরা কোনটি উৎপাদন করব, যে দ্রব্যটি উৎপাদন করলে আমাদের ব্যয় কম হয়, আয় বেশি হয়, আমরা ওই দ্রব্যটি উৎপাদন করব। এটা সাধারণত ওই দেশের আবহাওয়া, প্রকৃতি ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। তারপরে আছে কিভাবে উৎপাদন করা হবে। যেমন একটি দ্রব্য উৎপাদনের দুটি পদ্ধতি আছে, একটা হলো শ্রমনিবিড় উৎপাদন পদ্ধতি, আরেকটি হলো মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি। যে উৎপাদন ব্যবস্থায় শ্রমিক বেশি লাগে সেটা হলো শ্রমনিবিড় উৎপাদন পদ্ধতি। যে উৎপাদন ব্যবস্থায় মূলধন বেশি প্রয়োজন সেটা হলো মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি। এখন আমরা কোন উৎপাদন পদ্ধতিটা আমরা ব্যবহার করব, সেটা সেই দেশের সামাজিক অবস্থা, মূলধন প্রাপ্তি ও শ্রমিকের উপর নির্ভর করে আমরা সেটা নির্ধারণ করব যে আমরা উৎপাদনের শ্রমনিবিড় উৎপাদন পদ্ধতি প্রয়োগ করব না মূলধন উৎপাদন পদ্ধতি। আমাদের দেশে যদি আমরা বিবেচনা করি, আমাদের দেশে সস্তায় শ্রমিক পাওয়া যায়, অসংখ্য শ্রমিক বেকার, কাজেই আমরা আমাদের দেশে শ্রমনিবিড় উৎপাদন পদ্ধতিটি আমরা বাস্তবে প্রয়োগ করব। কার জন্য উৎপাদন করা হবে, সমাজের মানুষের মধ্যে মোট উৎপাদনের বণ্টন কিভাবে হবে, এই সমস্যাটি অষ্টাদশ শতাব্দীর দুই ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডো থেকে শুরু করে বর্তমান কালের অর্থনীতির কাছে একইভাবে সক্রিয় রয়েছে। মানব সমাজে সম্পদের বৈষম্য থাকায় বিভিন্ন শ্রেণীভুক্ত ব্যক্তিবর্গের চাহিদার মধ্যে পার্থক্য রয়েছে। অর্থনীতির এই সমস্যাটি দেশের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবকাঠামো, রাজনৈতিক আদর্শের ভিত্তিতে সমাধান করা হয়ে থাকে। এক্ষেত্রে বণ্টন তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা জানলাম অর্থনীতির মূল সমস্যা দুইটা, একটা হলো দুষ্প্রাপ্যতাজনিত সমস্যা, আর একটা হলো নির্বাচনজনিত সমস্যা। এই সমস্যাগুলো থেকে আরও 3টা সমস্যার সৃষ্টি হয়। এটা হলো কী উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এই জিনিসগুলো আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। যেমন কি,
প্রতিটি মানুষ বিভিন্ন দ্রব্যের বিভিন্ন পরিমাণ চাহিদা অনুভব করে, তাই সমাজের প্রতিটি ব্যক্তিকে কী কী দ্রব্য কী পরিমাণ উৎপাদন করতে হবে তা নির্ধারণ করতে হয়। অর্থনীতিবিদ পল স্যামুয়েলসনের মতে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সমস্যা সমাধান করা যায়। আর আমরা জানব উৎপাদন সম্ভাবনা রেখা কি। উৎপাদন সম্ভাবনা রেখা উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদনের দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয়। সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদিত দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয়। এই রেখার বাইরে আমরা উৎপাদন করতে পারি না। চিত্রে উৎপাদন সম্ভাবনা রেখা দেখানো হলো। চিত্রে এবি একটি উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার ভূমি অক্ষে আমরা ধানের উৎপাদন, লম্ব অক্ষে পাটের উৎপাদন দেখাবো। আমরা যদি সমগ্র সম্পদ দ্বারা ধান উৎপাদন করি তাহলে ওই পরিমাণ ধান আর ওই পরিমাণ পাট উৎপাদন করতে পারি। এখন এবি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে একটি বিন্দু আছে এন বিন্দু, এই বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো না কারণ আমাদের সম্পদ সীমিত। আর এবি উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে ওই আর একটি বিন্দু আছে, এই বিন্দুতে আমরা উৎপাদন করি না কারণ এই উৎপাদন করলে আমাদের সম্পদের সঠিক ব্যবহার হবে না। কাজে আমরা উৎপাদন করব এই রেখার এবি রেখার যে কোনো বিন্দুতে। তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা জানলাম। উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন উৎপাদনের সংমিশ্রণ দেখানো হয়। যেমন চিত্রে ভূমি অক্ষে হলো ধানের পরিমাণ, লম্ব অক্ষে পাটের পরিমাণ দেখানো হয়। এবি উৎপাদন সম্ভাবনা রেখার আমরা যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারি। এই রেখা যদি আমরা উৎপাদন দেখাই, একটি উৎপাদন বাড়ানোর জন্য আরেকটি উৎপাদনের পরিমাণ ছেড়ে দিতে হয়। একটি উৎপাদন বাড়ানোর জন্য আরেকটি উৎপাদন যে পরিমাণ ছেড়ে দেওয়া হয় এটার নাম হলো সুযোগ ব্যয়। যেমন চিত্রে ওবি পরিমাণ ধানের সুযোগ ব্যয় হলো ও পরিমাণ পাট, আর ও পরিমাণ পাটের সুযোগ ব্যয় হলো ওবি পরিমাণ ধান। এই যে না আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা সাথে সুযোগ ব্যয় আরেকটি সুযোগ ব্যয় হলো একটি দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদনের জন্য অন্য দ্রব্যের উৎপাদন যেটুকু ছেড়ে দেওয়া হয় ওই ছেড়ে দেওয়া অংশটিকে বলা ওই দ্রব্যের সুযোগ ব্যয়। সম্ভাবনা রেখার সাহায্যে বিশ্লেষণ করে থাকে। যাক প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের প্রথম ক্লাসে আমি আর আলোচনা বেশি না করে আমার আলোচনা আজকে এখানে শেষ করব। তোমরা বাসায় বসে ভালো করে তোমরা প্রথম অধ্যায়টা পড়বে, তোমরা জানবে এখান থেকে যে উৎপাদন সম্ভাবনা রেখা কি, সুযোগ ব্যয় কাকে বলে, উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয় ধারণাটি কিভাবে ব্যাখ্যা করা যায়, তারপর অর্থনীতি কি, অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা, বিষয়বস্তু ইত্যাদি বিষয় তোমরা পাঠ করবে। যাক, তোমরা ভালো থেকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।